সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ চালানোর ঘোষণা কর্মচারীদের। 2026 সালের জুনের মধ্যেই ভোট হবে জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান। রাজধানীর বাড্ডায় বিএনপি নেতা সাধনকে গুলি করে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি নেতাকর্মীদের। চট্টগ্রামে হাসনাত ও নীলফামারীতে সার্জিসের নেতৃত্বে বিভিন্ন উপজেলায় পথসভা করছে এনসিপি। দর্শক স্বাগত, সংবাদ সংযোগের সাথে আছি আমি কানিজ লাবণী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে আজও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আজ সকাল 11টায় বাংলাদেশ সচিবালয়ে বাদামতলায় সমাবেশ হওয়ার কথা। পরবর্তী করণীয় নির্ধারণে এর আগে সকাল 10টায় নেতারা নিজেরা মিটিংয়ে বসেন। এটিকে কালো আইন দাবি করে তা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার জানিয়েছেন, প্রয়োজনে আলোচনা করে বিষয়টি সমাধান করা যাবে বলে জানান তিনি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার নির্ধারণ করেছে আদালত। সোমবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ওপর আদেশ আজ দেওয়ার কথা রয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেবেন। এর আগে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়। সালের 30 জুনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনও ক্ষমতায় থাকবেন না। রবিবার 20টি রাজনৈতিক দলের সাথে সাক্ষাতে এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন খোদ প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সব রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখেছেন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি, নাগরিক ঐক্যসহ 10টি দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরের ধাপে যমুনায় আসেন বিভিন্ন ইসলামিক দলের নেতারা। ছিল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদও। রাত 9টার পর প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তার দাবি, সব রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার সার্বিক কর্মকাণ্ডের উপর আস্থা রেখেছেন। এই পার্টিগুলো আসলেন, পার্টির যে লিডাররা তারা স্যারকে, প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না
বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। বন্দর ও করিডর নিয়েও প্রধান উপদেষ্টা স্পষ্ট বার্তা দিয়েছেন বলে জানান তিনি। যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকে। প্রফেসর ইউনূস জানিয়েছেন উনি জুন মাসের 30 তারিখের পরে থাকবেন, একদিনও থাকবেন। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো দল কথা তোলেননি বলে দাবি করেন প্রেস সচিব। যদিও গণ অধিকার পরিষদ দুই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। আজকে আমার জানা মতে কেউ যে কোনো উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা এটা শুনি নাই। সুমন তানভীর, ৭১, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার নির্ধারণ করেছে আদালত। এই বিষয়ে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, মামলাটির লিভ টু আপিল নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আর এছাড়া আর কোনো মামলা নিয়ে কি আজ হাইকোর্টের শুনানি হবে কিনা জানাবেন আমাদের বিস্তারিত। লাবণী, আজকে যে 21শে আগস্টের যে গুরুত্বপূর্ণ মামলাটি, যেটা 2004 সালেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু এভিনিউতে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই ঘটনায় দায়ের করা মামলায় এবছরের 1 ডিসেম্বর বিএনপির সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যেসব আসামিদের খালাস দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষে গত 13 মার্চ লিভ টু আপিল করেন এবং সেই লিভ টু আপিলেরই শুনানির জন্য আজকে 5 বিচারপতির সমন্বয়ে আপিল বিভাগ মঙ্গলবার মানে আগামীকাল শুনানির জন্য দিন ঠিক করেছেন এবং আগামীকালের শুনানির পরে কিন্তু নির্ধারিত হবে যে এই মামলায় যে হাইকোর্ট তাদের সব আসামিদের যে খালাস দিয়েছিল 1 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, লুৎফুজ্জামান বাবর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মামলায় তারা কি খালাস কি হাইকোর্টের দেওয়া খালাস বহাল থাকবে না এইটার বিরুদ্ধে আবার আপিল বিভাগ অন্য রায় দেবে, সেই বিষয় কিন্তু কালকেই আপিল বিভাগের শুনানিতে নির্ধারিত হবে। এর পাশাপাশি আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে দুদকের যে একটি মামলা দায়ের করেছে, সেই মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে যিনি যে আপিল করেছেন সেটাও আজকে হাইকোর্টে বিচারপতি খুরশুজ্জামান একক বেঞ্চে শুনানির কথা রয়েছে। হয়তো বেলা 1টা থেকে 2টার মধ্যে এটা শুনানি হবে এবং শুনানির পরে কিন্তু আমরা পরবর্তী সংবাদে আমরা কিন্তু জানিয়ে দিতে পারবো যে এই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানের এই যে 3 বছরের সাজার ব্যাপারে হাইকোর্ট আজকে কী আদেশ দিল সেই বিষয়টাও জানিয়ে দেব। লাবণী, এর পাশাপাশি আজকে নারী ঐক্যমত কমিশনের কিছু ধারার বিষয়েও যে একটা রিট করেছেন এক আইনজীবী, সেই বিষয়েও আজকে একটা শুনানি রয়েছে। তো তার জন্য আমাদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সব শেষে দুপুরে আমরা এইসব বিষয়ে পরবর্তী সময়ে জানিয়ে দিতে পারবো। লাবণী, সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই এই মামলা সহ অন্য আরও মামলার ব্যাপারে আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। ডিসেম্বরে হতে হবে জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় তাদের পরিকল্পনায় স্পষ্ট হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। শফিকুল হকের রিপোর্ট। প্রতিষ্ঠার 18তম বার্ষিকী উদযাপন করল ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের অংশীদার ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। দিনটি উদযাপনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে ভোটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান। সতর্ক করেন, জবাবদিহিতা না থাকলে যে কোনো সরকারই স্বৈরাচার হয়ে উঠতে পারে। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের
মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কোনো পরিকল্পনাই সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংকট সমাধানে আবারও নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। এই প্রত্যাশারে বাজেট ঘোষণার আগে রাজস্ব বিভাগে চলমান অস্থিরতা সংকট বাড়াবে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। শফিকুল হক, ৭১, ঢাকা। রাজধানীর মধ্যবাড্ডায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 10টার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাটে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান, গুদারাঘাট 4 নম্বর গলিতে আরও কয়েকজনের সঙ্গে বসেছিলেন কামরুল আহসান সাধন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায়। হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক সাধনকে মৃত ঘোষণা করেন। নিহত সাধন ডিশ ও ইন্টারনেট ব্যবসা করতেন বলে জানিয়েছেন এলাকার লোকজন। জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ, তবে তারা ক্যামেরার সামনে কোনো কথা বলেনি। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা। আঙ্কেল একাই শুয়ে উনি একটু ছটফট করতেছে, কেউ ধরতেছে না। তো আমরা সঙ্গে সঙ্গে ওনাকে রিস্কে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ওখানে ডাক্তার একটু বলতেছে, হ্যাঁ উনি এখনও বেঁচে আছে, আপনারা তাড়াতাড়ি বড় হাসপাতালে নিয়ে যান। এবং ওনারা সরকারি অ্যাম্বুলেন্স ডেকে দিছে, আমরা সরকারি অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে আসছি এখানে। এরকম কোনো ঘটনা নাই, ওই আমাদের বলছে, যেটা নিয়ে আমরা ডাউট করতে পারি যে ওর কোনো প্রিভিয়াস শত্রু বা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। আমাদের দলের উপরে যেই ধরনের এই অ্যাটাকটি হয়েছে সেটিকে অবশ্যই আমরা নিন্দা জানাই। পাশাপাশি এদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক এবং আমরা অত্যন্ত আশাবাদী যে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তাদেরকে। একদমই তাই, যে যখন আসলে আন্দোলন হয়, যখন কর্মচারীরা নিচে নেমে আসেন, তখন তো কাজে এক ধরনের প্রভাব পড়ে। এবং যারা সকাল থেকে এখানে এসেছেন তারা প্রথমে আমরা প্রায় আধা ঘন্টা ধরে এখানে আমরা এসেছি, যে একে একে কিন্তু তারা আসলে আহ্বান জানাচ্ছেন যে আপনারা নেমে আসেন, এটা জীবন মরণের প্রশ্ন, জীবিকা সুরক্ষার প্রশ্ন। এবং আজ তৃতীয় দিনের মতো তাদের এই আন্দোলন চলছে। আপনি জানেন যে শনিবার থেকে তারা এটা শুরু করেছে এবং বৃহস্পতিবার যখন এটি আসলে উপদেষ্টা পরিষদে উঠেছিল তখন থেকেই কিন্তু তারা এক ধরনের বিবৃতি দিয়ে আসছিল। এবং গতকালকে এই আন্দোলনের মধ্যেই যখন আবার অধ্যাদেশটি আকারে এটা যখন প্রকাশিত হয়, তখন খুব স্বভাবতই এই আন্দোলনকারীরা ক্ষুব্ধ হবেন, তেমনটা তাদের বক্তব্যেও আমরা আসলে পাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে তারা আসলে আহ্বান জানাচ্ছে একে একে। কী ধরনের আসলে বিধান রয়েছে আপনি জানেন যে 4.5 দশক আগে তারা বলছেন যে কালো আইনটি রয়েছে সেটি আসলে এখানে ফিরিয়ে আনা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে ছোটোখাটো অপরাধে, এমনটা তারা বলছেন। এবং পদ অবদমন করা, বেতন কমিয়ে দেওয়া, বরখাস্ত, চাকরিচ্যুতি, এমন বিধান আসলে রয়েছে। গতকালকে আপনি দেখেছিলেন যে তারা বলেছিলেন যে তারা আসলে যদি তাদের দাবি মেনে নেওয়া হয়, তারা মুহূর্তের মধ্যেই আসলে কাজে ফিরে যাবেন। তাদের দাবি দেওয়া শোনার জন্য আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে 10 সদস্যের একটি কমিটিও ঘোষণা করা হয়। অর্থাৎ যেখানে কমিটি হয়েছে, সেই কমিটি বিষয়টি পর্যালোচনা করার আগে, যাচাই বাছাই করার আগেই আবার বিকাল নাগাদ, সন্ধ্যা নাগাদ আসলে অধ্যাদেশটি হয়েছে। সুতরাং এই পুরো বিষয়টি সাংঘর্ষিক বলে মনে করছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা। আমরা দু একজনের সাথে বরং একটু কথা বলে নিতে চাই, যে গতকাল যারা এখানে আসলে আছেন তাদের কাছ থেকে একটু জেনে নিতে চাই যে গতকাল আমরা আপনাদেরকে দেখেছি যে আপনারা আন্দোলন করছেন, গতকালকে আবার একটি কমিটি হয়েছিল, কোনটি হয়েছে জানতে চাই যে আন্দোলনের
আমরা জানাচ্ছি যে যে অধ্যাদেশ আমাদের আন্দোলন থাকা সত্ত্বেও জারি করা হয়েছে, কেন জারি করা হয়েছে, যে আন্দোলনটা, যে অধ্যাদেশটা আমাদের সংবিধানের 21, 27, 31, 39, 36 সবগুলো ধারার সাথে সাংঘর্ষিক, যেখানে আমার প্রজাতন্ত্রের কর্মচারীদের মৌলিক অধিকার খর্ব করা হবে, সে অধ্যাদেশ কেন এই আন্দোলন হওয়া সত্ত্বেও। এই যে আপনারা আজকে তৃতীয় দিনের মতো কাজ করছেন না, বিভিন্ন দফতর থেকে আপনারা বেরিয়ে এসছেন, আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের কি তারা বিষয়টা কতটা অবগত এবং তাদের এখানে কোনো সায় আছে কিনা সেটা একটু জানান। কোন বিষয়ে? আমাদের একটাই দাবি, বর্তমানে সচিবালয়ে কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইনটা ধারণ করেছে, এই কালো আইন প্রত্যাহার করতে হবে। এই কালো আইনটা একমাত্র কিছু ষড়যন্ত্রকারী কর্মকর্তারা তাদের একটা সরকারের ভিতরে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করার জন্য কালো আইন অধ্যাদেশ করছে। আমরা অবিলম্বে এই কালো আইন প্রত্যাহার চাই। গতকালকে আপনারা কথা বলেছিলেন গণপূর্ত উপদেষ্টার সাথে, গৃহায়ণ গণপূর্ত উপদেষ্টার সাথে, কি ধরনের আশ্বাস তিনি দিয়েছেন? কারণ আমরা জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও আপনারা গতকাল দেখা করেন। এখানে আমাদের উপরস্থ নেতারা আছেন, ওনাদের সাথে আলোচনা হয়েছেন, কি আশ্বাস ওনারা দিচ্ছেন, সেই আশ্বাসের আলোকে আমরা হয়তোবা আলোর মুখ দেখতে পাবো। বলছে যে আমরা বিষয়টা দেখব, আলোচনা করে দেখি। আর দেখবে কি, আমরা আজকে এক সপ্তাহ আমাদের এই দাবি দেওয়া নিয়ে কর্মকর্তাদের কাছে আমরা পৌঁছে গেছি, কিন্তু তারা আমাদেরকে কোনো মূল্যায়ন করে না। এখন আমরা আসলেই তাই, তারা বলছেন যে তারা দাবির কথা গত কয়েকদিন ধরে পুনর্ব্যক্ত করছেন, কিন্তু এত কিছুর পরেও তাদের দাবি আসলে মানা হচ্ছে না, এবং যদি আসলে দাবি মেনে নেওয়া হয় তাহলে মুহূর্তের মধ্যেই তারা আবার তাদের দফতরে যাবেন, কাজের জায়গাতে ফিরে যাবেন। লাবণী, আমি আছি দিনভর, মাত্র তো তারা শুরু করলেন পূর্ব ঘোষণা অনুযায়ী, কি বলেন, কি কর্মসূচি দেন সেটি আমরা জানবো এবং জানানোর চেষ্টা করব। নীরা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও তথ্য এই বিষয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। আজও চট্টগ্রাম এবং নীলফামারীর বিভিন্ন উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। সকালে চট্টগ্রামের 16 শহরের 2 নম্বর গেট থেকে তারা কর্মসূচি শুরু করেন। আজ তারা রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই এবং সীতাকুণ্ডের 6টি স্পটে পথসভা এবং লিফলেট বিতরণ করবেন। এতে উপস্থিত থাকবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আব্দুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জয়রা। এছাড়া নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ সদর এবং সৈয়দপুরের পথসভা এবং লিফলেট বিতরণ করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নেতারা জানান, দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ সহ বিষয়গুলোতে জনগণের যে মতামত রয়েছে বা জনগণের যে প্রত্যাশা রয়েছে, জন আকাঙ্ক্ষার বিষয়টি জানার জন্যই কর্মসূচি শুরু করেছেন তারা। নীলফামারীর 6 উপজেলায় জাতীয় নাগরিক পার্টির পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি আজ। দর্শক, কর্মসূচির আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, সেখানকার কর্মসূচির কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এখন? লাবণী, প্রথমে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই যে এনসিপি যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম, তিনি ইতিমধ্যেই নীলফামারী ডোমার উপজেলায় গণসংযোগ শুরু করছেন এবং যে পথচারী থেকে শুরু করে দোকানপাট যা আছে সব জায়গায় তিনি ইতিমধ্যে আপনার যে সাধারণ মানুষ আছে তাদের কাছে তিনি যাচ্ছেন এবং কুশল বিনিময় করছেন। এখন সকাল, যেহেতু এই প্রোগ্রামটা শুরু করার কথা ডোমারের সকাল 10টায়, কিন্তু এখানে বৈরী আবহাওয়া, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আপনার প্রোগ্রামটা এই কিছুক্ষণ আগেই শুরু হলো। যে সার্জিস আলমের সাথে ইতিমধ্যে আরো কয়েকজন নেতৃবৃন্দ আছেন জাতীয় নাগরিক পার্টির, তিনি এখান থেকে আর আধা ঘন্টার মতো তিনি এখানে অবস্থান করবেন। তারপরে তিনি চলে যাবেন জলঢাকা উপজেলা এবং জলঢাকা থেকে তিনি পরবর্তীতে ডিমলা এবং জলঢাকা হয়ে সৈয়দপুর হয়ে তারপরে নীলফামারী এবং সর্বশেষ তিনি সৈয়দপুরে অবস্থান করবেন। তবে এখন পর্যন্ত
তার যেহেতু সংযোগে তিনি গণসংযোগ চালাচ্ছেন, সেক্ষেত্রে এখন পর্যন্ত তার সাথে আমরা যে কথা এখন পর্যন্ত আমরা সংযুক্ত হতে পারিনি। আমরা চেষ্টা করছি যে পরবর্তী যে কর্মসূচিটি রয়েছে সেখানে হয়তো আমরা তার সাথে সংযুক্ত হব। তবে এখানে তিনি যে লিফলেট বিতরণ করছেন সেখানে প্রায় 11টি বিষয় নিয়ে, রাষ্ট্র সংস্কারের নানান বিষয় নিয়ে তিনি মানুষের কাছে যাচ্ছেন। যে লিফলেটের মধ্যে তার জাতীয় নাগরিক কমিটির যে পার্টির যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা উপস্থাপন করছেন জনগণের মাঝে, এবং সেটি দিয়েই তাদের দলকে সুসংগঠিত করা, পাশাপাশি তাদের যে এই জেলা উপজেলা এবং বিভিন্ন যে কমিটিগুলো রয়েছে সেগুলো নিয়েও তিনি মোটামুটি তাদের যে দলীয় নেতৃবৃন্দ আছেন স্থানীয়, তাদেরকে সুসংগঠিত করে তাদের একটি সামনের যে নির্বাচন সেটাকে তারা অগ্রসর করার চেষ্টা করছেন। লাবণী। বিজয়, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা কর্মসূচির আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নিয়ে কি বলছেন, তাদের দাবিগুলো আসলে কি জানাবেন আমাদের বিস্তারিত? আন্দোলনরত শিক্ষকরা যেটি বলছেন যে তাদেরকে 11তম গ্রেডে উন্নীত করতে হবে, 11তম গ্রেডের তারা দাবি জানিয়েছেন, এবং তাদের যে পদোন্নতি এবং যেটি টাইম স্কেল সেটি এই 3 দফা দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমি রয়েছি ময়মনসিংহ সদরের সিটি কর্পোরেশনের এলাকার চর ঝাউগড়া প্রাথমিক স্কুল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা ক্লাসে আছে এবং শিক্ষকরা ক্লাস বর্জন করে তারা সেই আন্দোলন করছেন। তো এই স্কুলেরই প্রধান শিক্ষক আরিফা আলম পলি জানিয়েছেন যে এরই মধ্যে গতকাল একটি পরিপত্র জারি করা হয়েছে সরকার থেকে। সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের যে বিধিমালা যেটি রয়েছে সেই বিধিমালা যদি তারা লঙ্ঘন করে আন্দোলনে জড়ান তাদেরকে বরখাস্ত সহ তাদেরকে পদাবনতি এবং বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা তারা বলা হয়েছে। এটি নিয়ে কিন্তু শিক্ষকরা আমরা যেটি দেখছি যে তারা এক ধরনের একটি দ্বিধা বিভক্তি তাদের মধ্যে রয়েছে, এবং কেউ এটার পক্ষে আবার বিপক্ষেও কেউ কেউ মত দিচ্ছেন। তো আমরা একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলবো যে আপনাদের মূল দাবিটা কি, আপনারা কেন ক্লাস বর্জন করে আন্দোলনে করছেন? আমরা আসলে 11তম গ্রেড বাস্তবায়ন, তারপর সিলেকশন গ্রেড, ট্রান্সফার আর শতভাগ পদোন্নতি চলছে। আমরা আসলে এর সাথে একমত, কিন্তু আমরা চাই না সরকারের বিরোধিতা করতে। এজন্য আমরা ক্লাসে অবস্থান করছি এবং শিক্ষার্থীদের সাথে আছি। যদিও কর্মবিরতিতে আমরা আসলে পুরো বাংলাদেশের সাথে আমরা একমত। এছাড়া আমরা অফিসিয়াল যে কার্যক্রম আছে এগুলো করছি। আমরা এটার সাথে সবাই পুরো বাংলাদেশের সাথে আমরা একমত আছি। ধন্যবাদ। আমরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটু জানবো, আরিফা আলম পলি, যে আমরা দেখছি যে আপনি পরিপত্রের কথা বলছিলেন, যে এই পরিপত্র শিক্ষকদের মধ্যে কি ধরনের বিভক্তি তৈরি করছে? আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একজন সরকারি কর্মচারী। প্রজাতন্ত্রের কি বলবো বা থেকে আমাদের সরকারি বিধিবিধান আছে সেটা মেনে চলতে হবে। তবে কালকে যে পরিপত্রটা জারি হয়েছে সেটা অবশ্যই আমি পালন করি। সেই হিসেবে আমি আজকে আমার শিক্ষার্থীকে বলেছি, সবার শিক্ষার্থীকে বলেছি, আপনারা আমাদের শিক্ষার্থীদের ক্ষতি না করে যা করা যায় সেটা করুন। আমি আপনাদেরকে কর্মে বাধা দিতে পারবো, কারণ কালকে যে পরিপত্র জারি হয়েছে সেখানে সরাসরি বলা আছে যে কোনো কাজে কারো দায়িত্বে কর্মের অবহেলা বা বাধা প্রদান করা এটা আসলে আইনত দণ্ডনীয় অপরাধ। সেই হিসেবে আমি তাদেরকে ওইভাবে তাকে পোস্ট করতে পারি তাদের। তবে আমি শিক্ষক হিসেবে 11তম, যেহেতু আমি এক সময় সহকারী শিক্ষক ছিলাম, সেই হিসেবে আমি সহকারী শিক্ষকদের যাবতীয় যে দাবি দেওয়া সেটা আমি অবশ্যই মেনে নিই বা আমি মানতে বাধ্য। আবার যেহেতু আমাদের সামনে দীর্ঘ ছুটি হবে, পবিত্র ঈদুল আজহার ছুটি আছে, তো সেই হিসেবে আমাদের অনেক কার্যক্রম আছে। স্কুলে রেজাল্ট দিতে হবে, তাছাড়া আমাদের উপবৃত্তির কাজ সহ বিভিন্ন দাপ্তরিক কাজ আছে, যেটার কিনা আমরা হিমশিম খাচ্ছি। এই অবস্থায় দীর্ঘ কর্মবিরতি পালন করাটাও আসলে আমাদের জন্য একটু কষ্টকর। ধন্যবাদ। রাশিয়া এবং ইউক্রেন চুক্তি অনুযায়ী একে অপরের সঙ্গে 1000 যুদ্ধবন্দী বিনিময় শেষ করেছে। রবিবার শেষ দিনে
ইউক্রেন ও রাশিয়া ৩০৩ জন যুদ্ধবন্দী বিনিময় করেছে। ৩ বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এটি ছিল দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময়। দুই দেশের মধ্যে গত শুক্রবার থেকে ৩ দিনের এই বন্দী বিনিময় শুরু হয়েছিল। যুদ্ধে যারা বন্দী হয়েছিল তাদেরকে মূলত ছেড়ে দেওয়া হয়েছে। এই বিনিময়ে প্রথম দিন ৩৯০, দ্বিতীয় দিন ৩০৭ এবং তৃতীয় দিন ৩০৩ জন করে বন্দী বিনিময় করেছে কিয়েভ ও মস্কো। বন্দী বিনিময় সম্পন্ন হওয়ার তথ্য নিশ্চিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তাদের সশস্ত্র বাহিনী, জাতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী এবং রাষ্ট্রীয় বিশেষ যোগাযোগ পরিষেবার সদস্যরা ঘরে ফিরছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলায় আদালতে ধাক্কা খেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বিধি নিষেধ আরোপ করার সরকারি সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। তবুও দমেননি মার্কিন প্রেসিডেন্ট। আবারও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের নিয়ে সরব হলেন তিনি। হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়া তারা কোন দেশের নাগরিক তা জানতে চেয়েছেন ট্রাম্প। এদিকে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ হওয়ার পর হংকং জানিয়েছে তারা বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ উন্মুক্ত করবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। মার্কিন প্রশাসনের নানা কঠোর পদক্ষেপের কারণে আলোচনায় বিশ্বের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত জানান ডোনাল্ড ট্রাম্প। যদিও হার্ভার্ড কর্তৃপক্ষের এক মামলার প্রেক্ষিতে আদালত সাময়িকভাবে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করেছে। তবে হার্ভার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর নরম করতে নারাজ ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, এমন সব দেশ থেকেও শিক্ষার্থীরা হার্ভার্ডে আসেন যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়। ওই সব দেশ কখনো তাদের শিক্ষার্থীদের জন্য কিছু করে না, এমনকি কিছু করার সদিচ্ছাও নেই বলে জানান ট্রাম্প। তবে এখানেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট। হার্ভার্ডের বিদেশি পড়ুয়া এবং তহবিল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ট্রাম্প আরও বলেন, হার্ভার্ডকে হাজার হাজার কোটি ডলার দেয়া হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কিছুই জানাচ্ছে না। বিদেশি শিক্ষার্থীদের নাম এবং তারা কোন দেশের নাগরিক তা জানতে চেয়েছেন ট্রাম্প। এদিকে হংকং জানিয়েছে তারা এখন আরও বেশি বিদেশি শিক্ষার্থী নিতে প্রস্তুত। হংকংয়ের শিক্ষা সচিব ক্রিস্টিন চোই বলেন, বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের জন্য তাদের দরজা খোলা। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। এদিকে চীন এসব অভিযোগকে রাজনৈতিক হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। তারা বলছে, এভাবে শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রেরই ভাবমূর্তি নষ্ট হবে। ট্রাম্প সরকার বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বৃহস্পতিবার ৬ দফা শর্ত দিয়েছিল হার্ভার্ড কর্তৃপক্ষকে। নির্দেশিকায় জানানো হয়েছিল ৭২ ঘন্টার মধ্যে বিদেশি পড়ুয়াদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিলে তারা আবার নতুন শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিতে পারবে। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাতারাতি আদালতের দ্বারস্থ হন হার্ভার্ড কর্তৃপক্ষ। সেই আবেদনের ভিত্তিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির উপর ট্রাম্প সরকারের জারি করা বিধিনিষেধ স্থগিত করে বোস্টনের ফেডারেল আদালত। ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে তাই বিদেশি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা নিয়ে সংকট রয়েই গেল। মনিরুজ্জামান বাবু, ৭১। এবার খেলার সংবাদ। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে মুস্তাফিজুর রহমানের চোটে পড়ার ঘটনা নতুন নয়, যার পুনরাবৃত্তি ঘটল আরও একবার। আইপিএল খেলতে গিয়ে আবারও চোটে পড়েছেন মুস্তাফিজ, আর এ কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন কাটার মাস্টার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মুস্তাফিজ। তার আঙুলে চির ধরেছে, ফলে তাকে কমপক্ষে 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফিজের পরিবর্তে দলে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। 16 টেস্ট ও 2 ওয়ানডে খেলা খালেদের এখনও আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয়নি। এর আগে পিঠের চোটের কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে ঢুকেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে ও সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।